প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সামনে শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকের সিরাজ চরিত্রটি আলোচনা করব। বিগত দিনে আমি সিরাজদৌল্লা নাটকের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি সিরাজ চরিত্রটি তোমাদের সামনে তুলে ধরছি। মির্জাফর প্রমুখ উচ্চবিত্তদের ষড়যন্ত্রের শিকার নবাব সিরাজদৌল্লা। মির্জাফর প্রমুখ উচ্চ পদস্থ ব্যক্তিদের চক্রান্তের শিকার নবাব সিরাজদৌল্লা। তারা যে তার বিরুদ্ধে চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন, সিরাজ তা জেনেও তার প্রতিহত করার কোনো ক্ষমতা নেই। চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সেই ক্ষমতা তার নেই। ষড়যন্ত্র প্রতিহত করার ক্ষমতা তার নেই। এই চক্রান্ত প্রতিহত করা না করার মধ্য দিয়ে আমরা নবাবের রাজনৈতিক দূরদর্শিতার অভাব, হঠকারিতা ও নিজ ব্যক্তি চরিত্র অনেকটা দায়ী বলে মনে করা হয়। আমি পয়েন্টটা আবারও বলছি, রাজনৈতিক দূরদর্শিতার অভাব। নাটকে আমরা দেখতে পাই মির্জাফর প্রমুখ উচ্চপদস্থ ব্যক্তিদের দ্বারা চক্রান্তের শিকার নবাব সিরাজদৌল্লা। তিনি এই চক্রান্তের কথা জানতে পেরেও তা প্রতিহত করার ক্ষমতা তার নেই। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষমতা তার নেই। চক্রান্ত প্রতিহত করার ক্ষমতা তার মধ্যে নেই। এর মধ্য দিয়ে আমরা নবাবের রাজনৈতিক দূরদর্শিতার অভাব, হঠকারিতা ও তার ব্যক্তিগত কিছু ঘটনা দায়ী বলে আমরা মনে করতে পারি। আমরা নবাবের জাতীয়তাবাদী ও দেশপ্রেমের পরিচয়ও আমরা পাই। মির্জাফর প্রমুখ উচ্চপদস্থ ব্যক্তিরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এ কথা জেনেও নবাব বিদেশিদের হাত থেকে ভারতের মান সম্মান, বাংলার মান মর্যাদা, বাংলার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের জন্য তাদেরকে একসাথে কাজ করতে বলেছেন। এর মধ্য দিয়ে নবাবের জাতীয়তাবোধ ও দেশপ্রেমের পরিচয় আমরা দেখতে পাই। আবারও আমরা তার মধ্যে স্নেহপরায়ণতা, আবেগ প্রবণতাও দেখতে পাই। তার বিরুদ্ধে
ষড়যন্ত্র করা হচ্ছে জেনেও তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, চক্রান্তকারীদের ক্ষমা করে দিয়েছেন। এই ক্ষমার মধ্য দিয়ে তার চরিত্রের স্নেহপরায়ণতা, আবেগ প্রবণতার দিকটি ফুটে উঠেছে। তাই তো তিনি মীর জাফর বা ঘোষেটি বেগমদের বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করতে পারেননি। আমরা পরবর্তী পয়েন্টে আসছি। নবাব স্পষ্টবাদী, এর পরিচয় আমরা পাই দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে প্রমাণসহ অপরাধী সাব্যস্ত করার মধ্য দিয়ে। তিনি উপযুক্ত প্রমাণসহ ওয়াটসকে অপরাধী চিহ্নিত করেছেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তাদের এই কাজ নবাব পছন্দ করছেন না। তাহলে তার চরিত্রে আমরা স্পষ্টবাদিতার দিকটিও দেখতে পাই। তিনি ওয়াটসকে মৃত্যুদণ্ড দিতে পারতেন, কিন্তু মৃত্যুদণ্ড না দিয়ে তাকে তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এই দরবার থেকে তাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তার চরিত্রের কোমলতা ও পরিস্থিতির ওপর নির্ভর করে পদক্ষেপ গ্রহণের দক্ষতা আমরা লক্ষ্য করতে পারি। এমনিতেই তিনি ষড়যন্ত্রের শিকার, তিনি দুর্বল হয়ে পড়েছেন। যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিকে বা ওয়াটসকে যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত করতেন, তাহলে হয়তো বিপদ আরো তাড়াতাড়ি ঘনিয়ে আসতে পারত। সেই সমস্ত দিক বিবেচনা করে তিনি তাকে তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এর মধ্য দিয়ে তার চরিত্রের কোমলতা ও বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা দেখতে পাই, যা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাডমিরাল ওয়াটসন ও ওয়াটসের চিঠি সংগ্রহের মধ্য দিয়ে আমরা সিরাজের চরিত্রের দক্ষতা, পারদর্শিতা ও লোকবলের পরিচয় পাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাডমিরাল ওয়াটসন ও ওয়াটসের মধ্যে যে চিঠি চালাচালি হয়েছিল, সেই চিঠি নবাবের হাতে এসে পড়ে। এর মধ্য দিয়ে নবাবের দূরদর্শিতা, নবাবের দক্ষতা, নবাবের লোকবলের পরিচয় আমরা পাই। আমরা নবাবের মধ্যে কৃতজ্ঞতাবোধ দেখতে পাই। যখন ইংরেজরা চন্দননগর থেকে ফরাসিদের বিতাড়িত করে বাংলা থেকে যখন তাড়িয়ে দেয়, সিরাজ ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করলেও ফরাসিদের তিনি আশ্রয় দিয়েছিলেন। শেষ পর্যন্ত ইংরেজদের চাপে পড়ে নবাব ফরাসিদের তাড়িয়ে দিতে বাধ্য হন, কিন্তু বন্ধু ফরাসিদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কৃতজ্ঞতা জানাতে তিনি ভুল করেননি। তার মধ্যে আমরা কৃতজ্ঞতা বোধের পরিচয় দেখতে পাই। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানদের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ। এই কথার মধ্য দিয়ে আমরা নবাবের সাম্প্রদায়িকতা বিরোধী মনোভাব দেখতে পাই। তিনি অসাম্প্রদায়িক ছিলেন। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে, জাতপাতের ঊর্ধ্বে উঠে তিনি বলেছিলেন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানদের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ। এই কথার মধ্য দিয়ে তার সাম্প্রদায়িকতা বিরোধী রূপটি আমাদের সামনে ফুটে উঠেছে। আমরা ঘোষেটির তার বিরুদ্ধে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঘোষেটির হৃদয় প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে। নবাব সেটা জেনেও ঘোষেটিকে নিষ্ক্রিয় করতে সচেষ্ট হয়েছিলেন, ঘোষেটিকে নিষ্ক্রিয় করতে চেষ্টা করেছিলেন। শত অপমান সহ্য করেও, শত অপমানিত হয়েও ঘোষেটির প্রতি তিনি অসম্মান, অমর্যাদা দেখাননি। বাংলার দুর্দিনে ঘোষেটির প্রতি এইরূপ আচরণের মধ্য দিয়ে তার চরিত্রের দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার রূপটি ফুটে উঠেছে। আমরা তার চরিত্রের একটি বিশেষ দিক উল্লেখ করতে পারি, অতি বিশ্বাস প্রবণতা। নাটকে তার কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে, আমি তাদের কথার কণ্ঠরোধ করতে পারি না শুধু এই ভেবে পরের জন্য আমার হৃদয় কেঁদে ওঠে বলে। পারি না শুধু পরের জন্যে আমার প্রাণ কেঁদে ওঠে বলে। এই কথার মধ্য দিয়ে তার চরিত্রের যে অতি বিশ্বাস প্রবণতার দিকটি ফুটে উঠেছে, যা তার অন্যতম দুর্বলতম দিক। আমাদের সামনে ধরা পড়েছে। আমরা তার মধ্যে মহান দেশপ্রেমিকের রূপটি দেখতে পাই। তাই তো সবকিছু জেনেও, সকলকে ক্ষমা করে দিয়েও, প্রত্যেককে ক্ষমার চোখে দেখেও প্রত্যেকের কাছে আহ্বান করেছেন, আসুন এই দুর্দিনে বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষা করবার জন্যে আমরা সকলে একসাথে কাজ করি। তিনি বলেছেন, প্রয়োজনে যুদ্ধে জয়ের পর আপনারা আমার বিচার করবেন, আমি আমার সিংহাসনও ছেড়ে দিতে রাজি আছি। যদি আপনাদের বিচারের ফল হয় আমাকে সিংহাসন ছাড়তে হবে, আমি সিংহাসন ছাড়তেও রাজি আছি। তবে আসুন এই মুহূর্তে আমরা একসাথে কাঁধে কাঁধ দিয়ে
বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করি। এই কথাগুলির মধ্য দিয়ে একজন মহান দেশপ্রেমিকের রূপটি আমাদের সামনে ফুটে উঠেছে। আমরা তার মধ্যে আত্মসমালোচনার দিকটিও আমরা দেখতে পাই। তিনি তার ভুল ভ্রান্তি স্বীকার করে নিয়েছেন, ভুল ভ্রান্তি স্বীকার করে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং যুদ্ধের শেষে তিনি বিচারের মুখোমুখি হতেও রাজি আছেন। তাহলে তার মধ্যে আমরা আত্মসমালোচনার দিকটিও দেখতে পাই। সিরাজ চরিত্রটি একটি ট্র্যাজিক চরিত্রে রূপান্তরিত হয়েছে। মাত্র 15 মাসের রাজত্বকালে দরবারি ষড়যন্ত্র, মানুষের নির্মমতা, প্রিয়জনদের প্রতিহিংসায় জর্জরিত সিরাজ তিনি একটি দিনের জন্য সুখে থাকতে পারেননি। তিনি দেখতে পেয়েছিলেন নিষ্ঠুর নিয়তিকে দেখতে পেয়েছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন তার অনিবার্য ধ্বংস, নিষ্ঠুর নিয়তির অনিবার্য সংকেত তিনি অনুভব করেছিলেন। তিনি আজ ট্র্যাজিক নায়কে পরিণত হয়েছে। 15 মাসের রাজত্বকালে দরবারি ষড়যন্ত্র, মানুষজনের নির্মমতা, প্রিয়জনদের প্রতিহিংসায় জর্জরিত সিরাজ তিনি দেখতে পেয়েছেন তার অনিবার্য ধ্বংস, নিষ্ঠুর নিয়তির অনিবার্য সংকেত। তাই তো তিনি বলেছেন, পলাশী, রাক্ষসী পলাশী। আমি সিরাজ চরিত্রটি তোমাদের সামনে আলোচনা করলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা খাতায় লিখে রাখবে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আমি শ্রেণীকক্ষে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী দিনে আমি নাটকটি বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।